রাতের মধ্যে লিঙ্ক পেয়ে যাবো তোমরা। আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায় না? আচ্ছা, তো আজকে আমরা যে যে অংশটা আসলে বুঝবো, দুটা জিনিস আমরা আজকে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে, যদিও আমরা একটা নিয়ে এর আগেও একটু কথা বলছিলাম, সেটা হচ্ছে ব্রেক আর হচ্ছে কন্টিনিউ, দুইটা স্টেটমেন্ট নিয়ে। আর হচ্ছে আজকে একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে, তোমরা তোমরা তো নামটা সবাই পড়ছো তাই না? একের নাম, একের ঘরের তো নামটা হয় না, দুইয়ের ঘরে, তিনের ঘরে, চারের ঘরে। একের ঘরের নামটা আসলে কি হয়? কখনো একের ঘরের নামটা পড়ছো? একের ঘরের নামটা যা ছিল সেটাই হবে। আর দুইয়ের ঘরের নামটা বা তিনের ঘরের নামটা আমরা তো সবাই পড়ছি তাই না? তো এরকম করে আমরা মিনিমাম 10 পর্যন্ত নামতা সবাই পারি, আশা করি পারি। যদিও আমি কিছু গাধা স্টুডেন্ট পড়াই, তারা পারে না। আমার কাছে এরকম আর কি। তো আবার দেখি যে তোমাদের মধ্যেও এরকম অনেকে আছে যে এখানে পড়াইতেছি, ক্লাসে জিজ্ঞাসা করলে হা করে বসে থাকো, বিশেষ করে ডি সেকশনের গুলা। আমি একটু অবাক হই যে তারা অ্যান্সার করে না। তারা আসলে কি এই ক্লাসে বুঝছে? এরকম আমি খুব কনফিউশনের মধ্যে থাকি। ইভেন তারা কথাও বলে না যে স্যার আমি এটা বুঝছি কি বুঝি নাই। এরকম হলে বিপদ আর কি। তো যাই হোক, আমরা এইখানকার যে প্রোগ্রামটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি আর কি, কি লেখা আছে বা কি বলা আছে। তো আমরা তো সচরাচর যেটা করি যে নাম্বার ইকুয়াল টু ইন্টিজার, নাম্বার ইকুয়াল টু, যদি আমি ইনপুট ফাংশনের মধ্যে কোনো কিছু নিয়ে থাকি, ইনপুট ফাংশনের মধ্যে যদি কোনো কিছু নিয়ে থাকি, তাহলে সেটা আমার হচ্ছে ইনপুট ফাংশনের মধ্যে নিলে আমি সেটার মানে কি একটা নাম্বার আমি ইনপুট করতে চাচ্ছি। কিন্তু যদি আমি সেখানে এই ইন্টিজারটা লিখি, তাহলে তার মানে হচ্ছে ওইটাকে আমি টাইপ কাস্ট করে ইন্টিজার ফরম্যাটে নিতে যাচ্ছি, তাই তো? এবং নাম্বার একটা ভেরিয়েবল, এটা তো আমরা সবাই জানি। তো এই অংশটুকুর অর্থ হচ্ছে দাঁড়াচ্ছে, নাম্বারের মধ্যে আমি একটা সংখ্যা নিতে চাচ্ছি। যে কোনো সংখ্যা হতে পারে, সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। আসলে আমি নামটা যদি জানতে চাই, নামতা যদি পড়তে চাই, তো আমি তো 3-এর ঘরেও পড়তে পারি, 4-এর ঘরেও পড়তে পারি, 5-এর ঘরেও পড়তে পারি, যেটা খুশি পড়তে পারি। তো যেটা পড়তে চাচ্ছি সেই নাম্বারটা আমি এখানে ইনপুট নিতে চাচ্ছি। ঠিক আছে? তো আমি ইনপুট নিলাম, নিয়ে আমি নাম্বারের মধ্যে রেখে দিলাম। ওকে, বা নামের মধ্যে রেখে দিলাম। দেন আমি এটাকে আমি তোমাদেরকে ইয়ার মধ্যে যাই। আচ্ছা, এখানে রাখি। তো এখানে আমি এই ফরম্যাটে আমি হচ্ছে লিখে রাখছি। এখানে কি করছি, আমি এন্টার এ নাম্বার বলছি। তো এন্টার এ নাম্বার মানে হচ্ছে একটা নাম্বার ইনপুট করতেছি আমি এটার মধ্যে। ওকে, এবার আমি ফর লুপকে ঘোরাচ্ছি এবং রেঞ্জ দিয়ে দিছি কি, যে সে 1 থেকে স্টার্ট হবে। এইটা কততে যে শেষ হবে বলো তো? আজকে দেখি বলতে পারো কিনা, কততে গিয়ে শেষ হবে? 10, রাইট। 10 গিয়ে শেষ হবে। তো তার মানে আমার তো দামটা অবশ্যই 10 পর্যন্তই দরকার, এর বেশি তো আর দরকার নেই। তো যদি যদি বেশি প্রয়োজন হয়, ধরো তুমি আরো গুণ করতে চাচ্ছ, 11, 12, 15, 20, 100, তো তুমি সেটা এখানে বাড়াই দিবা। যদি আমি এখানে 101 দিই, তাহলে 101 পর্যন্ত সে নামতা বলে দিবে আমাকে। ঠিক আছে? তো আমার যেটা প্রয়োজন আমি সেটাই চাচ্ছি আর কি। ঠিক আছে? তো এরপরে আমি কি বলছি, এখানে একটা আরেকটা ভেরিয়েবল দিছি। এখানে লিখছি আহ, মানে ওটা হচ্ছে প্রোডাক্ট করা, মানে গুণ করা আর কি। হ্যাঁ, পি আর ও ডি লিখছি তোমাদের বই অনুসারে আর কি। হ্যাঁ, তোমাদের বইয়ে দেখো এটা লিখছি PROD, একটা ভেরিয়েবল আর কি, অন্য কিছুই না। তো আমরা যে এক্সেল এর সময় প্রোডাক্ট একটা ফাংশন ইউজ করতাম না গুণ করার জন্য? ঠিক আছে, ওখান থেকে PROD লেখছে, পুরোটা লেখে নেই আর কি। তো পুরোটা লেখার
যাবেও না, ওটা একটা আবার শব্দ। সো ওটা যদি কোনো কারণে পাইথনের সাথে আবার ম্যাচ করে so ঝামেলা আছে, ওই জন্য আমরা ওটা লিখবো না। এখানে তুমি এ বি সি ডিও লিখতে পারো, কোনো ইস্যু নাই। এটা পি আর ও ডি লেখাই লাগবে এমন কোনো শর্ত নাই, এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে আমি কি রাখতেছি, নাম্বারকে রাখতেছি। কোন নাম্বারকে? যে নাম্বারটা আমি, যে নামে, যে নাম্বারের আমি নামটা পড়তে চাচ্ছি। ঠিক আছে, এখন এর সাথে আমি গুণ দিছি কি, আই কে। আই মানে কোনটা? এইটা। তো আই মানে শুরু আয়ের ইন্ডেক্স কত? আয়ের ইন্ডেক্স হচ্ছে প্রথমে 1, তারপরের ইন্ডেক্স কত? 2, তারপরে ইন্ডেক্স কত? 3, তারপরে ইন্ডেক্স 4। এরকম হতে থাকবে প্রত্যেকবার, এবং সে নামের সাথে গুণ হতে থাকবে। প্রথম নাম্বার নামের সাথে 1 গুণ হবে, তারপর নামের সাথে 2 গুণ হবে, এভাবে সে 10 পর্যন্ত গুণ হবে। এখন প্রিন্টে এসে নাম লিখছি, নাম মানে এখানে যদি আমি প্রিন্ট করি, আমার এই তিনকে প্রথমে দেখাবে। ঠিক আছে, তিনকে দেখাবে, কারণ আমি সরি, তিনের ঘরে যদি আমি নামটা চাই আর কি, তাহলে 3 দেখাবে। যদি 5-এর ঘরে নামটা দেখতে চাই, তাহলে 5 দেখাবে। কোনো সমস্যা নাই। এই লাইনটা আমরা একটু পরে বুঝি, এই লাইনটা মাথায় একটু খারাপ হয়ে যাবে। আমরা যদি শুধু এই অংশটাকে চিন্তা করি, এই অংশটাকে চিন্তা করে আমরা জাস্ট লিখবো প্রিন্ট। প্রিন্ট ধরো প্রিন্টের মধ্যে আমি রাখতে চাচ্ছি ওই পি আর ও ডি, এইটুকুকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে আগে রান করি, রান করে দেখি কি হয়। এটাকে রান করলাম। আচ্ছা, কি ভুল করলাম, কি ভুল করলাম আমরা? 6 নম্বর লাইনে লাইনে থাকবো। আমি এটাকে সরাই দিই, সেটাকে আমি দিচ্ছি না, শুধু এটাকে রান করবো। ওকে, এখন ঠিক আছে। দেখো, আমি ধরো বানান মিস্টেক করছিলাম, প্রিন্ট বানান মিস্টেক করছিলাম। তো আমি ধরো 4 চাচ্ছি, মানে 4-এর ঘরের নামটা চাচ্ছি। এন্টার দিলে কি দেখায়? এন্টার দিলে সে 4-এর 4 1 কে কত হয়? 4 হয়। 4 দুগুণে কত হয়? 8 হয়। মানে রেজাল্টটা সে প্রিন্ট করছে। ঠিক আছে, গুণ করলে যেটা রেজাল্ট হয় সেটা সে কি করছে? প্রিন্ট করে দেখাইছে। এটার মানে হচ্ছে এইটুকু দাঁড়ায়। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা আমরা একটু বলো তো? এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা সবাই? বাকিরা লেখো। দুইজন লেখছে। যদি ক্লিয়ার না হও তাও বলো যে ক্লিয়ার না। ওকে, মোটামুটি বুঝছি যে এটা এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তো এই লাইনটা তো আমরা চাচ্ছিলাম যে এরকম ভাবে লিখবো যে গুণ যেভাবে লেখে আর কি। অর্থাৎ যদি আমি চিন্তা করি এভাবে লিখবো আর কি, 1 ইন্টু ধরো 1 ইন্টু না, আমরা ধরো 3 কে 3 না 4, 4 ইন্টু 1 সমান সমান 4 হবে, এরকম দেখাবে। 4 ইন্টু 2 সমান সমান 8 দেখাবে। ঠিক আছে, তো এইরকম চাচ্ছি আর কি। হ্যাঁ, তো এরকম যদি আমি চাই, সেক্ষেত্রে আমার কি করা লাগবে? দেখো, এর পরের যে লাইনটা আছে, এর আগের লাইনটা আমি একটু কমেন্ট করে দিই। এইখানে এসে এই যে নাম্বার কথাটা লিখছে, এই নাম্বার কথা লেখার মানে হচ্ছে, এই নাম্বার কথা লেখার মানে হচ্ছে, এটা হচ্ছে ওই নাম্বার যে নাম্বারটা তুমি
উপরে ইনপুট দিয়ে আসছো, তার মানে 4। এই এইখানে তুমি একটা স্ট্রিং ভ্যালু নিছো। স্ট্রিং ভ্যালু নিছো কি, সেই স্ট্রিং এর মধ্যে তুমি ক্রস বা এক্স লিখছো, যেটাই হোক এক্স লিখতে, এটা এটা এক্স হচ্ছে, এটা অন্য কিছু, অন্য কোনো চিহ্ন না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এক্স। এক্স দেখতে কি গুণের মতো, তো এটা 4 এর পরে তাহলে এক্স হিসাবে বসবে, মানে গুণ হিসাবে বসবে আর কি, দেখতে গুণের মতো লাগবে। তো আমাদের ওইটাই দরকার আর কি, গুণের মতো লাগলেই হবে। তো আমরা এটাকে ধরো বসালাম, ওকে। এরপরে কমা দিয়ে আই কে বলছে, আই কোনটা, প্রত্যেকবার আই চেঞ্জ হবে, এক হবে, কখনো 2 হবে, কখনো 3 হবে। তাহলে এই 4 গুণন 1, 4 গুণন 2, 4 গুণন 3, এই তিনটা লাইনের এর এই অংশটুকুর মানে হচ্ছে এর এই 4-এর সাথে 1 গুণ, 4-এর সাথে 2 গুণ, 4-এর সাথে 3 গুণ, এভাবে সে গুণ করতে থাকে। আর এই যে কমা দিয়ে পিআরওডি লিখছি, এইটাই হচ্ছে এই যে একটু আগে আমরা রেজাল্ট দেখলাম না, এই যে রেজাল্টটা 4, 8, 12, তার মানে যখনই প্রথমটা আসবে, প্রথমটার এই সমান চিহ্নটার পরে এই দেখো সমান চিহ্ন বসলো, করার পরে প্রথমের এই 4টা, এই যে এখানকার 4টা এখানে বসে যাবে 4। তারপরে ধরো এই 4 গুণন 2, তাহলে সমান সমান দিয়ে এই 8টা বসবে, 8, ঠিক আছে। এখানকার 12, তাহলে এখানকার 4 গুণন 3 সমান সমান 12, ঠিক আছে। দ্যাটস ইট। তো এরকম ভাবে চলতে থাকে। এখন তুমি যদি উপরে 4-এর জায়গায়, এই জায়গায় 4-এর জায়গায় ধরো 5 লিখছো, কোনো কারণে 5 লিখছো, তাহলে এখানকার ভ্যালুটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, কারণ এই নাম্বারের মধ্যে তখন 5, তাহলে 5-এর নামটা তখন হবে। যদি এখানে তুমি 6 লেখো তাহলে এখানে 6 হবে, যদি এখানে 7 লেখো তাহলে তাহলে এখানে 7 হবে, একই হিসাব, ঠিক আছে। এইটুকু কি সবাই ক্লিয়ারলি বুঝছি? একটু লেখি, যদি ক্লিয়ারলি বুঝে থাকি তাহলে আমরা রান করলে বুঝতে পারবো। অ্যাভারেজ কেন, তুমি কোন জায়গায় আটকায় গেছো? আচ্ছা আবার, হ্যাঁ আবার বুঝাবো, সমস্যা নেই। আমি এই লাইনটাতে বুঝাইছি হচ্ছে এই এই 4টা জিনিসকে আমরা বোঝার চেষ্টা করতেছিলাম, এই 4টা জিনিস কি কি জিনিস। এই 4টা জিনিস হচ্ছে এই এখানকার যে নাম্বারটা আছে, এখানকার যে নাম্বারটা আছে, এই প্রথম যে নাম্বারটা আছে, এই নাম্বারটা মূলত এই উপরের এখানকার নাম্বারের ভেরিয়েবল, তাই না? আমরা বলছি যে একটা নাম্বার ইনপুট নিব, সেই ইনপুটটা তুমি ধরো সাপোজ 5 নিছো, 5, তাহলে এখানে কত বসবে, 5 বসবে না? এখানে যেহেতু 5 ছিল, 5-এর সাথে এক করে যোগ, গুণ হবে। তো এখানে দেখাচ্ছে, এখানে জাস্ট আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি আর কিচ্ছু না, কিন্তু এখানে কিন্তু গুণ হচ্ছে না, এটা জাস্ট প্রিন্ট করতেছে, জাস্ট দেখতে যাতে ভালো লাগে, হ্যাঁ, যাতে দেখতে ভালো লাগে, এই জন্য আমি এখানে কিন্তু এটা লিখছি, 5 লিখছি। তারপরে এই আমরা খাতায় যে গুণ লিখি, গুণটা এক্স এর মতো, তাই এখানে এক্স কে লিখে দিছি, এক্স কে একটা, এক্স যেহেতু একটা স্ট্রিং, তো ওইটাকে আমি কি করছি, একটা কোটেশনের মধ্যে রাখছি, দেখতে কি গুণের মতো লাগতেছে। এবার আয়, আয় মানে প্রত্যেকবার সে এক এক করে বাড়বে, তাহলে প্রথমবার তো সে একই হবে, 1 থেকে স্টার্ট, তাই না? 1 থেকে স্টার্ট, সে 10 পর্যন্ত যাবে। এরপরে সমান চিহ্ন, তো সমান চিহ্ন বসাইছি। এরপরে পিআরওডি, এই পিআরওডি মানে হচ্ছে এইখানকার এই রেজাল্ট, যেটা আমি একটু আগে বের করলাম, যে প্রথমটা 4 1 কে 4 হবে, 5 মানে যদি 5-এর ঘরের হয় তাহলে 5 1 কে 5 হবে, 5 2 10 হবে। তো এখানে গুণফলটা কি হবে, প্রথমটা তো 5 হবে, তারপরে 5-এর জায়গায় 5ই থাকবে, নাম্বার যেহেতু আমি 5 ইনপুট দিছি, 5 নাম্বার 5ই থাকবে। কিন্তু আয়ের ভ্যালু তো চেঞ্জ হয়ে যাবে, আয়ের ভ্যালু তো 2 হয়ে যাবে। 2 হয়ে গেলে এখানে সমান চিহ্ন জায়গায় বসে এখানে বসবে কত, 10। তারপরে আবার 5 ইন্টু, তাহলে এবার কত, 3, তাহলে কত হবে, 15। এই 15, এই যে এই ভ্যালুটা মূলত এই এখান থেকে আসতেছে, আর এই সমান চিহ্নটা এখান থেকে আসতেছে, ঠিক আছে, এই সমান সমান চিহ্নটা। আর আয়ের ভ্যালুটা হচ্ছে এই তিনটা বা এখানকার লাইনের গুলা, এই ক্রসটা আসতেছে এই এক্স থেকে, ঠিক আছে। আর এই নাম্বারটা আসতেছে হচ্ছে, এই নাম্বারটা আসতেছে এই উপরের এই ভেরিয়েবল থেকে। মিথিলা তুমি কি বুঝছো?
এটাকে আমি এখন রান করি, রান করলে কত দেখায় দেখি। রান করলাম, রান করার সাথে সাথে কি install করছি? আচ্ছা, আমি এখানে একসাথে থাকা লাগবে, ঠিক আছে? মানে এর পরে গ্যাপ থাকা যাবে না আর কি। তো কমেন্ট এখানে মাঝখানে কমেন্ট দেওয়া যাবে না। তো আমি এখানে ধরো 5 দিলাম, 5 দিয়ে এন্টার দিলাম। দিলে দেখো এখন সে এই যে দেখাচ্ছে, একটু আগে শুধু এই এইটা দেখাচ্ছিল, এই কথাটা দেখাচ্ছিল, ঠিক আছে? সে কিন্তু আসলে ওই রেজাল্টটা দেখাচ্ছিল, বাট এই জিনিসগুলো দেখাচ্ছিল না, যে 5 গুণন 1, 6, 5 গুণন 2, 5 গুণন 3, এটা দেখাচ্ছিল না। কিন্তু এটা কিন্তু গুণ না, এখানে কিন্তু গুণ হয় নাই। জাস্ট আমরা এখানে লিখছি এরকম ভাবে যাতে গুণের মতো দেখায়, ঠিক আছে? আমরা তো নামটা যেরকম আছে ওরকম চাচ্ছি, ঠিক আছে? এটা কি সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু আমাকে বলো, তাহলে আমি এটা রেখে অন্যটা আরেকটা বোঝাবো। এটা কি ক্লিয়ার কিনা? কোনো কনফিউশন আছে কিনা এই প্রোগ্রামটাতে? আদিত্য ক্লিয়ার, বাকিরা? Okay. তো আমি এরপরে মোটামুটি কিন্তু আমাদের প্রোগ্রাম প্রায় শেষ। প্রোগ্রামিং এর যেগুলো যেগুলো আছে প্রোগ্রামিং প্রায় শেষ। এখন দুটা জিনিস আছে এখানে আমাদের এখনো বাকি আছে। সেটা হচ্ছে যেমন একটা হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ স্টেটমেন্ট মাঝখানে রাখা, এবং আরেকটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। এটা তোমাদের বইয়ের একদম শেষের দিকে আছে দেখবা। আহ, এই যে এখানে আছে, হ্যাঁ, কন্টিনিউ, কন্টিনিউ স্টেটমেন্ট আছে আর ব্রেক স্টেটমেন্ট আছে। ব্রেক স্টেটমেন্টের আসলে কোনো উদাহরণ এখানে দিছে কিনা আহ, সম্ভবত দেয় নেই, না দেয় নেই, শুধু কন্টিনিউটা দিছে। তো কন্টিনিউটা পারলে ব্রেকেটটাও পারবা, এটা কোনো তেমন কিছু না। তো একই একই ভাবে ব্যবহার করা যায় আর কি। তো এই যে দেখো আমি একই জায়গায় কন্টিনিউ, এটা এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তো আমি দুটাই দুটাই এখানে রাখছি, দুটা তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখানে মূলত আমি কি করছি, প্রথমে প্রথমটা কন্টিনিউটা তোমাদের বইয়ে যেটা আছে সেটা দেখো। এই লাইনে কি হবে, এই লাইনে আমি বলছি যে ফর লুপ স্টার্ট হয়েছে 1 থেকে, সে স্টার্ট করবে এবং 10 পর্যন্ত যাবে, আর এক এক করে সে বৃদ্ধি পাবে, তাই না? তো এক এক করে বৃদ্ধি পাবে। এখানে বলছি ইফ, যদি, আমরা ইফ এলস তো পড়ছি তাই না? ইফ এলস এর বিষয়টা আবার এই ফর লুপের মধ্যে চলে আসছে। তো এরকম কিন্তু হতেই পারে যে আমরা ফর লুপের মধ্যে আবার ইফ এলস কে নিয়ে আসতে পারবো, আবার অন্য অনেক কিছু আমরা চাইলে নিয়ে আসতে পারবো। এটা কিন্তু এমন না যে ফর লুপের মধ্যে এগুলো নিয়ে আসা যাবে না, নিয়ে আসা যাবে, হ্যাঁ। তো এখানে বলছি কি ইফ, যদি, এই এখানে যে নাম, নাম মানে কি, এখানে আমরা এই নাম, নামের জায়গায় আগে কিন্তু আমরা নিচ্ছিলাম আই, মনে আছে? প্রত্যেকবারই আমরা ফর লুপের পরের পরেই আমরা কি লিখতেছিলাম, মনে পড়ে? পরের পরে আমরা কিন্তু আই লিখতেছিলাম। তো তুমি, আমি বলছিলাম কিন্তু যে আই হচ্ছে আইটারেশন ভেরিয়েবল, এই নামও কিন্তু আইটারেশন ভেরিয়েবল। তা আমরা কিন্তু এই ফরের পরে যেটা লিখতেছি সেটা যেটা হয় হোক, সেটা আই হোক, সেটা রহিম হোক, করিম হোক, যদু হোক, মধু হোক, যা হয় হোক, সেটা কোনো বিষয় না। সেটা জাস্ট একটা ভেরিয়েবল, ঠিক আছে? তো এখানে আমি ধরো নাম লিখছি, তোমাদের বইয়ে মনে হয় নামই আছে যত সম্ভব, হ্যাঁ নামই আছে। তো এখানে নাম ইকুয়াল টু ধরো নাম্বার। তো এই নাম্বারটা এইখানে ডাবল ইকুয়াল দিছে, এই ডাবল ইকুয়ালের মানে কি বলতো? একটু সবাই আমাকে একটু লেখো তো, ডাবল ইকুয়ালের মানে কি? আমরা তো ডাবল ইকুয়াল পড়ে আসছি। এক্স্যাক্টলি ওই, হ্যাঁ ওই মান বুঝাতে, রাইট। মানে এই নাম্বারের মধ্যে, ভেরিয়েবলের মধ্যে আমরা সবসময় কি করি, নাম্বার তো চেঞ্জ করি, 4 দেই, কখনো 5 দেই, কখনো 10 দেই, যা যা মন চাই তাই দিই।
এইটার মানে হচ্ছে এক্সাক্ট 4 হবে, অর্থাৎ সমান হবে, এই নাম্বার 4 এরই সমান হবে, অন্য কিছু সমান হবে না। ঠিক আছে, তো যদি সমান হয় তাহলে সে কি করছে, কন্টিনিউ করবে। কন্টিনিউ মানে পরের পরের গুলা সে প্রিন্ট করবে। এখানে বলছে এলস প্রিন্ট, এবং এলস প্রিন্ট বলতে এই নাম্বার গুলো প্রিন্ট করবে। যদি যদি এ 4 পাওয়া যায় তাহলে সে কন্টিনিউ করবে, এবং কন্টিনিউ করে এলস এর মানে এইটা যদি কাজ না করে তাহলে এলস এর মধ্যে সে চলে যাবে। এখানে বলছে যে ইউজ কন্টিনিউ টু স্কিপ প্রিন্ট দ্য ভ্যালু অফ 4। এই কথাটার মানে হচ্ছে, আমরা এই কথাটা জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি, দেওয়ার পরে আমি আমি এটা রান করলে আরো ক্লিয়ার হবে। তখন রান করে দিই, দেখো এই কথাটা এমনি পরে আসছে। এই কথাটা আমি এখান থেকে লিখছি, এই লাইনটা আমি যদি নাও লিখতাম কোনো ইস্যু নাই। ইস্যু আছে একটু। আচ্ছা আমি একটু তাও দেখাই, এটাকে অফ করে দিই, তাহলে কি দেখো, শুধুমাত্র এই অংশটা দেখাবে। হ্যাঁ, এই অংশটা, এই লাইনটা আমি যে লিখতেই হবে এমন কোনো শর্ত নাই, সরি। তো এই লাইনটা আমার লেখার প্রয়োজন নাই, এটা জাস্ট আমি বোঝার জন্য আমার তোমাদের বইয়ে লেখছে আর কি। ইউজ কন্টিনিউ টু স্কিপ প্রিন্টিং দ্য ভ্যালু অফ 4। এই যে এই কথাটার মানে হচ্ছে, যদি আমি 4 পাই তাহলে আমি কন্টিনিউ করব, কিন্তু আমি ইফ তো আমার হচ্ছে কি করে নাই, ইফ কিন্তু আমার কাজ করে নাই। কি কাজ করে নাই, মানে ইফ এর মধ্যে আমার কোনো এক্সট্রা কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, বলা আছে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে সে আরো আরো প্রিন্ট করবে, তাহলে সে ইফ কে আর মানবে না, তখন এলস এর মধ্যে গিয়ে সে নাম্বার আরো প্রিন্ট করতে থাকবে। ঠিক আছে, প্রথমে সে প্রিন্ট করতে থাকতেছে, 1 প্রিন্ট করছে, 2 প্রিন্ট করছে, 3 প্রিন্ট করছে, 4 প্রিন্ট করছে, এভাবে সরি 4 প্রিন্ট করে নাই, দেখো 4 এর বেলা সে এসে কি করছে, কন্টিনিউ করছে। 1 প্রিন্ট, 2 প্রিন্ট, 3 প্রিন্ট করার পরে এই 4 এর বেলা এসে সে 4 আর প্রিন্ট করে নাই, 4 কে বাদ দিছে, বাদ দিয়ে সে কন্টিনিউ করছে। ঠিক আছে, অর্থাৎ এই 4 এখানে কিন্তু বাদ পড়ে গেছে। এখানে যদি আমি 5 বলতাম, সাপোজ এই জায়গায় যদি আমি 5 বলতাম, তাহলে কি হতো বলো দেখি। এখানে যদি আমি 5 বলতাম তাহলে কি হতো, আমাকে রেজাল্ট বলো সবাই দেখি। সবাই একটু রেজাল্ট লেখো। মাথায় আসতেছে না কি হতো? কেউ বলতে পারে না? এখানে যদি আমি 5 লিখতাম তাহলে 1 আসতো, 2 আসতো, 3 আসতো, 4ও আসতো, কিন্তু 5 আসতো না। কারণ 5 যখন সে এই জায়গায় পাবে তখন সে কন্টিনিউ করবে, মানে 5 কে বাদ রেখে কন্টিনিউ করবে। ঠিক আছে, দেখো রান করি। রান করলে সে 1 2 3 4 লিখছে, তারপর 5 কে বাদ দিয়ে, হ্যাঁ আচ্ছা এটা রাইট, ঠিক লিখছো। তো 5 কে সে বাদ দিয়ে 6 7 8 9 10 পর্যন্ত প্রিন্ট করবে। অর্থাৎ যে কোনো ভাবে সে ওই 5 নাম্বারটাকে কি করে ফেলবে, স্কিপ করবে। কারণ হচ্ছে 5 নাম্বারের মধ্যে ওই নাম্বারটা আছে, এবং সে কন্টিনিউ একটা স্টেটমেন্ট দিয়ে সেটাকে বের হয়ে যাবে। আর একটা আছে ব্রেক স্টেটমেন্ট। ব্রেক জিনিসটা কি, চলো এটাও আমরা রান করি, রান করলে আরো ক্লিয়ার হয়ে যাবো। দেখো 1 2 3 4, ঠিক আছে। তো এখানে আমি বলছি 5, এখানে কি 11 11 পর্যন্ত বলা আছে, তার মানে 10 পর্যন্ত সে প্রিন্ট করার কথা, তাই না? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কথা। বাট সে যখনই 5 পাইছে তখন সে ব্রেক হয়ে গেছে, তার মানে সে আর প্রিন্ট করে না, সে আর প্রিন্ট করে না। এটার মানে হচ্ছে, আমি যদি এখানে যদি বলতাম যে 7, তাহলে কত পর্যন্ত প্রিন্ট করতো বলো তো আমাকে।
6 পর্যন্ত প্রিন্ট করতে। হ্যাঁ, আমি যেটাকে রান করি তাহলে আমার এটা 6 এ পরে আর আর কাজ করবে না। তো ব্রেক আর কন্টিনিউর মধ্যে পার্থক্য তাহলে কি বুঝলাম? পার্থক্য হচ্ছে ব্রেক আর কন্টিনিউর মধ্যে পার্থক্য তাহলে কি, যে ব্রেকের বেলায় সে নির্দিষ্ট ওই সংখ্যাকে যখন পাবে তখন একদম ওখানেই স্টপ হয়ে যাবে, তার আগে পর্যন্ত স্টপ হয়ে যাবে। ওইটা ওই নাম্বারটা কিন্তু সে নিবে না। হ্যাঁ, ওই নাম্বারটা সে নিবে না, বাট তার আগে পর্যন্ত সে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, সেম এই ফর লুপের মতোই যে একটা কম নিচ্ছে সেখানে একটা কম পর্যন্ত সে স্টপ হয়ে যাবে। কিন্তু কন্টিনিউ এর বেলায় যেটা হচ্ছিল, কন্টিনিউ এর বেলা হচ্ছে ওই নাম্বারটা পাইলে তার আগের নাম্বার পর্যন্ত সে প্রিন্ট করবে, কিন্তু এই নাম্বারটাকে সে স্কিপ করে কন্টিনিউ করবে, স্কিপ করে কন্টিনিউ করবে, এই নাম্বারটাকে স্কিপ করে পরের নাম্বার আবার কি করবে, প্রিন্ট করবে। এটা কি সবাই ক্লিয়ার? না, এটা 7 পর্যন্ত তো প্রিন্ট করবে না, এটা 7 পর্যন্ত প্রিন্ট করবে না। 7 যখন পেয়ে যাবে তখন সে ব্রেক করবে। আর 7 পেয়ে গেছে অলরেডি, পেয়ে গেলে ব্রেক, তার মানে সে আর সে প্রিন্ট করার মতো এইখানে আর যাইতেই পারে না, সে এই লাইনেই ব্রেক হয়ে গেছে, এই লাইনেই তার কোড শেষ হয়ে গেছে, এইখানে আর সে যেতে পারে না। 7 যখনই পেয়ে গেছে পাওয়ার পরে ব্রেক, সো ব্রেক মানে সে এর পরের লাইনে আর যাইতে পারে না। বুঝতে পারছো বিষয়টা? 7 হবে না কিন্তু, 6 হবে। এখন বলো তোমাদের আজকের এই প্রোগ্রাম থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা আর কিছু আছে কিনা, তোমাদের কোনো ঝামেলা আছে কিনা, সবাই সবকিছু বুঝছি কিনা আজকের এই 3টা প্রোগ্রাম থেকে, সবাই সবকিছু বুঝছি কিনা একটু আমাকে জানাও। কি ব্যাপার, সবাই মেসেজ লেখো না কেন? একটু মেসেজ লেখো সবাই। বাকিরা সবাই মেসেজ লেখো সবাই। আমি যদি জিজ্ঞাসা করি আর তখন যদি বলো যে না স্যার বুঝি নাই, তাহলে কিন্তু স্কুলে গিয়ে পিটাবো আমি। ওকে, মিথিলার কনফিউশন কোথায়? হ্যাঁ অবশ্যই ব্রেক এখানে একটা ট্যাব পরে দিতে হবে বলতে ইফ এর তো একটা কি আছে, একটা ইফ এর একটা ব্লক আছে না, ইফ এর ব্লকটা সবসময় কি একটা ট্যাব পরে দিতে হয়, দেখো আগেরটাতেও তো তাই, এই যে ইফ এর একটা ব্লক আছে, ইফ এর যতগুলো আছে ওগুলো হচ্ছে একটা ট্যাব পরে হয়। ঠিক আছে, এখানেও একটা ট্যাব পরে হয়েছে, এটা হচ্ছে ইফ এর ব্লক, তারপরে সে আরেকটা ব্লকে চলে গেছে, এটা কিন্তু আর ইফ এর ব্লক না। হ্যাঁ, এটা এলস এর ব্লক হতে পারে, এলস এর জন্য দেখো আরেকটা এলস এর ব্লকের জন্য সে একটা ট্যাব নিছে, এখান থেকে এই ট্যাব নিছে। ঠিক আছে, হ্যাঁ নিজে করতে হবে, আসলে তোমরা তো বাসায় করো না। হ্যাঁ, তোমরা বাসায় একদমই করো না। নিজে না করলে আসলে কোনো কিছু মাথায় থাকবেও না। হ্যাঁ মানে আজকে আমি একটা স্টুডেন্টকে একটু আগে পড়ে আসলাম, তো ওর ও আমারে বলে যে স্যার আমি ত্রিকোণমিতির সব ভুলে গেছি, হায়ার ম্যাথে, ওর 20 তারিখে পরীক্ষা। তো এখন বলো ওরে কি আমি আবার ত্রিকোণমিতি করাবো? মানে প্রথম থেকে করাবো? এটা হচ্ছে কি তোমার
ও প্র্যাকটিসে রাখে নাই, সব ভুলে গেছে। তারপর আজকে যা হোক একটু চটথপড় দিয়ে আবার বুঝাইলাম, মারি নাই, বকাশকা দিছি আর কি, দিয়ে টিয়ে বুঝাইলাম। তো এরকম তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না রাখো তাহলে তো তুমি ভুলে যাবা, এটা স্বাভাবিক। দুদিন পরে ব্রেক স্টেটমেন্ট কি, তারপরে হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট কি, এগুলো তো তোমার মাথায় থাকবেই না। যদিও ভিডিও থাকতেছে তোমাদের জন্য, ভিডিওগুলো একটু দেখবা মাঝে মাঝে, আমি ভিডিওগুলো আজকেই আপলোড করে দিব। আর হয়তো ইন ফিউচার ভিডিওগুলোকে হয়তো পাবলিক করে দিব, আহ, তখন হয়তো সবাই দেখতে পাবে, বাট আপাতত পাবলিক করতেছি না, তোমাদের জন্য আপাতত থাকতেছে। আর তোমাদের এই টেস্ট পরীক্ষার মধ্যে যদি তোমাদের যদি কোনো সমস্যা থাকে আর কি, সেটার জন্য হয়তো একটা ক্লাস নিতে পারি যদি তোমরা চাও। যদি চাও গ্রুপে জানাবা যে তোমাদের ক্লাসের প্রয়োজন আছে, কিছু বোঝার দরকার আছে, কিছু সমস্যা আছে, তাহলেই নিব। সেটা হয়তো এই মানে সেটা জাস্ট প্রবলেম সলভিং এর জন্য কোনো একটা ক্লাস থাকলে থাকবে। এছাড়া টেস্ট পরীক্ষার আগে আর কোনো ক্লাস হবে না। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আবার রিশিডিউল করে তোমাদেরকে জানাবো। বাকি ক্লাসগুলো আমাদের টেস্টের পরে হবে। বাকি ক্লাসগুলো তখন মানে হবে, যেটা হবে সেটা হচ্ছে আমাদের একদম প্রথম থেকে জাস্ট রিভিশন হবে আর কি, প্রথম থেকে। এবং আমরা তখন বেশ কিছু সময় টেক্সাম দিব আর কি তোমাদেরকে, অনলাইনে এক্সাম দিবা তোমরা যেভাবে নর্মালি এক্সাম দাও সেভাবে অনলাইনেও দিবা। আমি ওটার সিস্টেম দেখে এর মধ্যে করে ফেলবো আশা করি। সো আজকে যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে এখানেই শেষ করবো আর কি ক্লাস। আর আশা করি তোমরা আজকের যে ক্লাসটা আছে এটা কোনো কনফিউশন নাই তোমাদের। যদি তারপরেও থাকে আমাকে ওয়ান টু ওয়ান নক করতে পারো কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, অথবা গ্রুপেও আমাকে মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের গ্রুপটা কিন্তু করার উদ্দেশ্য হচ্ছে, তুমি প্রবলেমে পড়ছো, তুমি সেখানে সাথে সাথে স্ক্রিনশট দিচ্ছ বা যে কোনো প্রবলেমের কথা বলতেছো, দেখবো যে আরেকজন সেই জিনিসটা সহজে বুঝে, সে তোমাকে কি করলো, হেল্প করলো। আমি ধরো ব্যস্ত আছি, আমি কোনো কারণে রিপ্লাই দিতে পারি নাই, আরেকজন রিপ্লাই দিয়ে দিছে। এইটার জন্য আসলে মূলত গ্রুপ। হ্যাঁ, গ্রুপ করে দেওয়া দিয়ে জাস্ট খালি গ্রুপে আসো তোমরা, একটা লিংক তোমরা পাও, সেই লিংকে তোমরা ক্লিক করে ক্লাসে জয়েন করো। আর কোনো কিছুই করো না কিন্তু গ্রুপে, তোমাদের আর কোনো অ্যাক্টিভিটিও নাই। আমি গতদিন তোমাদেরকে একটা কাজও দিছিলাম, এই কাজটা সাবমিশন কেউ করো নাই। তো তোমাদের তো সামনে টেস্ট পরীক্ষা, আমি তো টেস্ট পরীক্ষায় সবার রেজাল্ট নিব। যদি রেজাল্ট আমি খারাপ পাইছি তখন বুঝতে পারবো, কারণ আমি লাস্ট যে কাজ দিছিলাম এই কাজ আমাকে কেউ জমা দাও নাই। হ্যাঁ, লাস্ট ক্লাসের আমি রেকর্ডটা যখন দিব তখন হয়তো বুঝতে পারবা যে রেকর্ডে কিন্তু আমার রেকর্ডেড আছে। এবং আজকের ক্লাসেও আমি রেকর্ড করেই রাখলাম যে তোমরা আমাকে ক্লাসের লাস্ট ক্লাসের কাজটা জমা দাও না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। রেজাল্ট খারাপ হবে তো খবর আছে একজন, মাথায় রেখো সবাই। আহ, আর এখন বলো কোনো সমস্যা আছে কিনা, না থাকলে ক্লাস শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই, কেউ কিছু বলতেছে না। যদি কোনো সমস্যা থাকে মাইক ওপেন করেও বলতে পারো, বা হ্যান্ড রেজ করতে পারো, যে কোনো কিছু করতে পারো। আর তোমাদের এবারের পরীক্ষা ক্লাস টেস্টের পরীক্ষাটা কিন্তু অবশ্যই এমসিকিউ ফরম্যাটেই হবে। 25টার মতো প্রশ্ন থাকবে, তো এমসিকিউ ফরম্যাটেই পড়াশোনা করে যাবে। খুব বেশি প্যারা নাই আশা করা যাচ্ছে, বাট তারপরেও তোমাদেরকে যে খুব সহজ প্রশ্ন দেওয়া হবে এরকম না কিন্তু। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত তাহলে। আর এর মধ্যে যদি কোনো কারণে সমস্যা হয় গ্রুপে অবশ্যই আমাকে জানাবে। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফিজ।
অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া থাকবে। টেনশন করো না, আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে জানাবা। আর পড়াশোনা বাসায় করো, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।